সবাইকে আমি আবেদন করছি भारत माता की भारत माता की এতদিন ধরে বিরোধিতা করতে করতে সরকারে চলে এসেছি। এখন মানে আমরা এতদিন ধরে এত লড়াই করেছি, তো এখনো বুঝতে পারছি না, এখনো ফিলটা হচ্ছে না, কেন সরকারে এসে গেছি সব। ঠিক আছে, আমরা দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে আমরা এসেছি, মানুষের মধ্যে গেছি। ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা হিসাবে এই এলাকার মধ্যে আমি বহু বছর ধরে আমি কাজ করছি, আপনাদের মধ্যে এসেছি। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আবার অনেকে হয়তো আজকে প্রথম সাক্ষাৎ। বন্ধুগণ, আজ ভারতীয় জনতা পার্টি যে সরকার এই পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছে, 4 মে 9 তারিখে যে শপথ হয়েছে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। আপনারা মনে করবেন না যে এটা কোনো রাজনৈতিক পরিবর্তন। এটা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বাঙালি ইতিহাসে এটা সব থেকে বড় ঘটনা। এই 4 মে যে আমাদের রেজাল্ট এসছে, ভারতীয় জনতা পার্টি এখানে সরকারে এসছে। কারণটা আপনাদের বলে দিচ্ছি। 1946 সাল 1946, তার আগে 1905 সালে যখন ইংরেজদের সরকার, সেই ইংরেজদের সরকারে আমাদের বঙ্গভূমিকে বঙ্গভঙ্গ করা হলো, যেটা নিয়ে বাঙালি চিৎকার করলো, বাঙালি প্রতিবাদ করলো, লড়াই করলো। সেই 1905 সালে ইংরেজদের দ্বারা যে বঙ্গভঙ্গ করার যে তাদের যে প্ল্যানিং, সেটা নিয়ে প্রতিবাদ করেছিলেন আমাদের ক্ষুদিরাম বোস সেটা নিয়ে প্রতিবাদ করেছিলেন। আর তখনকার যে লর্ড, সেই লর্ডের উপরে, তার বাগ্গির উপরে বোম চালিয়েছিলেন, আর তাকে বোম চালিয়ে সেখানে উনি অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পর ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর সেই ফাঁসি মঞ্চে উনি ভাগবত গীতা বুকে চেপে উনি বন্দে মাতরম বলে, একবার বিদায় দাও মা, ঘুরে আসি। 1905 সালে ঘটা একটি ঘটনা। 1905 সালে এই বঙ্গভূমিকে ইংরেজরা তখন ডিভাইড করার চেষ্টা করেছিল। সেই সময় প্রতিবাদটা ক্ষুদিরাম বোস করেছিলেন। আর প্রফুল্ল চাকি গ্রেফতার, মানে অ্যারেস্টিং এর আগে, গ্রেফতার হওয়ার আগে উনি নিজেকে শুট করে নিয়েছিলেন, নিজেকে গুলি মেরে নিয়েছিলেন, প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস। 1905 সালের পরে 1946 সালে 1946 সালে আমাদের এই কলকাতা শহরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে মানে দ্য গ্রেট কিলিং ক্যালকাটা। এই ঘটনা প্রত্যেকটা আমাদের বাংলার হিন্দুরা জানে, প্রত্যেকটা মানুষ জানে। গোপাল মুখার্জি যদি সেদিন না থাকতেন, তাহলে হয়তো লক্ষ লক্ষ হিন্দুরা সেদিনকে খুন হয়ে যেত। একদিনের মধ্যে 10,000 হিন্দুদের খুন করা হয়েছিল দ্য গ্রেট কিলিং ক্যালকাটাতে। 1947 সালে যখন ভারত পাকিস্তান যখন পার্টিশন হচ্ছিল, সেই সময় পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যাওয়ার একটা কনস্পিরেসি, ঠিক তো? অনেকে জানেন কিভাবে জিন্না আর সুরাবর্দী প্ল্যানিং করে পুরো পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার, পাকিস্তানে মিলিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছিল। সেই সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়েছিলেন। আর ওনার প্রতিবাদের কারণে, ওনার লড়াইয়ের কারণে আমরা যে পশ্চিমবঙ্গে আছি, সেই পশ্চিমবঙ্গের টুকরোটা হিন্দুদের জন্য
সেটা হিন্দু হোমল্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন 1947 সালে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যারা যারা আমাদের উপরে প্রশ্ন তোলে, যারা আমাদের দলের উপরে প্রশ্ন তোলে, যারা ভারতীয় জনতা পার্টির উপরে প্রশ্ন তোলে, তাদেরকে বলছি তোদের ইতিহাস কি? তোদের ইতিহাস কি? আমাদের ইতিহাস আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষ মুখার্জি সুনাম ধন্য পুত্র। সব থেকে কম বয়সী, সারা বিশ্বের মধ্যে সব থেকে কম বয়সী ভাইস চ্যান্সেলর পদে বসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ওনার বাবার নাম হচ্ছে স্যার আশুতোষ মুখার্জি। স্যার আশুতোষ মুখার্জি যে ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারে আপনাদের বলে দিই, উনি নিজের সময় একজন বিখ্যাত আইনজীবী। যখন ইংরেজরা ওনাকে ন্যাশনাল লাইব্রেরিতে যাওয়ার সময় ওনাকে বলেছিল যারা ইন্ডিয়ান, যারা ভারতীয়, তারা জুতো খুলে ভেতরে ঢুকবে। স্যার আশুতোষ মুখার্জিকে ইংরেজরা তখন, মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাবা, ওনাকে বলেছিল জুতো বাইরে খুলে ঢুকতে হবে। উনি জুতো খুলে ভেতরে গেছেন। আসার পরে উনি ক্যালকাটা ইউনিভার্সিটি, উনি ভাইস চ্যান্সেলর, উনি নতুন নিয়ম করলেন। কি নিয়ম করলেন? উনি নিয়ম করলেন কি ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে ভাইস চ্যান্সেলরের রুমে ঢুকতে গেলে বাইরে জুতো খুলে আসতে হবে, সে ইংরেজদেরকেও করতে হবে। তারপরে এটা হলো ওদের মুখের চর। ইংরেজরা বুঝে গেল, ইংরেজরা বুঝে গেছে এই আশুতোষ মুখার্জি বদলা নিচ্ছে, তো তার রক্তে যে ওনার যে পুত্র সে হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা। 1951 সালে ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠাতা তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। তখন আমাদের দলের নাম ছিল জনসংঘ, ভারতীয় জনসংঘ। ভারতীয় জনসংঘ থেকে 1980 সালে আমাদের দল ভারতীয় জনতা পার্টি হলো। এটা আপনাদের বলা অনেক প্রয়োজন আছে, কারণ ভোট চলাকালীন অনেক কথা আপনারা শুনেছেন। বিজেপি বহিরাগত পার্টি, বিজেপি বাইরের দল, অনেক কথা শুনেছেন। তাহলে আজকে আমরা ধীরে সুস্থে আপনাদের সাথে আজকে কথা বলতে, এখন তো কোনো নির্বাচন না, এখন তো কোনো ইলেকশন নেই, আমরা আপনাদের আমাদের দলের সম্পর্কে বলছি। যদি কোনো জায়গায় কথা হয় সেখানে বলবেন, যারা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তারা বুক ছিটিয়ে বলবেন যে আমরা আমাদের গায়ের রক্ত, সেই রক্ত হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রক্ত, যিনি কাশ্মীরে গিয়ে নিজের প্রাণের বলিদান দিয়েছিলেন। এত বড় একজন বাড়ি, এত বড় সব নাম, তার বাড়ির ছেলে কেন কাশ্মীরে গিয়ে নিজের প্রাণের বলিদান দিল? বাংলার একজন ছেলে, বাঙালি হিন্দু, সে কাশ্মীরে গিয়ে নিজের প্রাণের বলিদান দিয়েছে, লড়াই করেছে। কেন? কারণ তখন কাশ্মীরে একটা ঝান্ডা, ভারতের একটা ঝান্ডা। তখন কাশ্মীরে একটা আইন, ভারতের একটা আলাদা আইন। তখন কাশ্মীরে একজন প্রধানমন্ত্রী, ভারতের একটা প্রধানমন্ত্রী। তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ মে দো বিধান, দো নিশান, দো প্রধান, नहीं चलेंगे, नहीं चलेंगे। এই স্লোগান দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়ে লড়াই করেছিলেন। ওনাকে জেলের মধ্যে ভরে 9 দিন পর ওনার মৃত্যু হয়েছে, ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে অখণ্ড রাখার জন্য নিজের প্রাণের বলিদান দিয়েছেন। আমাদের পরিচয় এটা। তোদের পরিচয় কি? তোদের পরিচয় কি? তোদের ইতিহাস কি জানতে চাই। আজ ভারতীয় জনতা পার্টির উপরে প্রশ্ন তুলছেন। বন্ধুগণ, আমরা সেই 1953 সালে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন মৃত্যু হয়, তারপর থেকে এখন অব্দি আমরা স্লোগান লাগিয়েছিলাম 1920 বছর অব্দি, যতক্ষণ 35 এজ হয়ে যায়নি কাশ্মীর থেকে। আমরা স্লোগান লাগিয়েছিলাম কি जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। ও মুখার্জি কে ছিল? কোন মুখার্জি ছিল? অনেকে জানতোই না কি কে মুখার্জি। ভারতীয় জনতা পার্টি কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি আমরা স্লোগান লাগাতাম কি जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। সে মুখার্জি ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই কলকাতার যিনি বসবাসকারী, এই কলকাতার মাটিতে যার জন্ম হয়েছে। ভারতীয় জনতা পার্টির ইতিহাস অনেক স্যাক্রিফাইস আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা নিজের প্রাণের বলিদান দিয়েছে। যারা আজ
তৃণমূল কংগ্রেস করেন, যারা 14 মের পরে যাদের প্রতিবাদ করার, যারা বিরোধী রাজনীতি করার ক্ষমতা নেই, তাদেরকে বলছি 2021 সালে যখন ভোটের গণনা হয়, যেদিনকে রেজাল্ট আসে, ফলাফল আসে, সেদিনকে আমাদের অভিজিৎ সরকারকে এই বেলেঘাটার মধ্যে মব লিঞ্চিং করে মার্ডার করে দেওয়া হয়েছিল। টেলিফোনের তার দিয়ে ওর গলার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে গণপিটুনি করে 48 জন মিলে তাকে মার্ডার করেছিল। 48 জন। কুকুর পর্যন্তকে ছাড়িনি, কুকুরকে খুন করেছে, তার পোষা কুকুর অব্দিকে ছাড়িনি এরা। এই তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে ওদের ইতিহাস। আমাদের 58 জন কার্যকর্তাকে আমরা হারিয়েছি পোস্টফুল ভাইলেন্সে। শুধুমাত্র একটা ভোট জিতে যাওয়ার পরে 58 জন কার্যকর্তা, 58 জন মায়ের কোল খালি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন নিজের বাড়িতে যাচ্ছিল, তখন আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের থেকে টাকা নেওয়া হয়েছে। কিসের জন্য? নিজের গ্রামে, নিজের বাড়িতে ঢোকার জন্য। সেখানে তৃণমূল কংগ্রেস আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে বলেছে 50,000 টাকা দিবি, তাহলে ঘরে ঢুকবি, নাহলে ঢুকতে দেবো না। মাথা নত করে মহিলাদেরকে বলেছে উঠক বৈঠক করো, মহিলাদের বলেছে ডন্ডি কাটো, মহিলাদের বলেছে ক্ষমা চাও, কান ধরে উঠবট করো, ক্ষমা চাও। কি অত্যাচার করেছে বীরভূমে। একটু আসতে ভাই, যদি কথা না শুনতে হয় চলে যান, কথা না শুনতে হলে চলে যান, কিন্তু যখন বক্তব্য হচ্ছে একটু শুনুন। 128 জন 128 জন মহিলা কে গণধর্ষণ করেছে বীরভূমে এই তৃণমূল কংগ্রেস। এরা হচ্ছে মা মাটি মানুষের সরকার। এটা কি মা মাটি মানুষের এটা সরকার? এটা কাজ। 128 জন মহিলাদেরকে গণধর্ষণ করেছে বীরভূমে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আমাদের সরস্বতীকে মেদিনীপুরে বুথ সভাপতি তাকে রেপ করেছিল তৃণমূল কংগ্রেস। আমাদের বুথ সভাপতি তার মাকে খুন করে দিয়েছিল সিনিয়র সিটিজেন জগদল, ব্যারাকপুর, আপনারা জানেন সামনগরের কাছে। সেখানে আমাদের একজন বুথ সভাপতি তার মাকে খুন করে দিয়েছে। আমাদের যেভাবে আমাদের কার্যকর্তাদের অত্যাচার হয়েছে, মুখে সবুজ আবির লাগিয়ে ঘরের দরজা ভেঙেছে, ঘর দখল করেছে, প্রপার্টি দখল করেছে, দোকান দখল করেছে, আগুন লাগিয়েছে, জমি দখল করেছে, গাড়ি কেড়ে নিয়েছে। মহিলাদেরকে বলছে তোদের বাড়ির মেয়েকে ছেড়ে যা, মহিলাকে তোর বউকে ছেড়ে যা, কাল সকালবেলা নিয়ে যাবি। এই অবস্থার মধ্যে থেকে আমাদের বুকেট ফাটা ছিল। আমরা 2021 সালে আমরা 3 থেকে 77 হয়েছিলাম, আর 77 থেকে আবার 208 হয়েছি। আমাদের ক্ষমতা ছিল, তোদের নেই। তোদের ইতিহাস কি? তোদের ইতিহাস কি? তোদের পরিচয় কি? তোদের ইতিহাস কি বল? আমাদের ইতিহাস আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের ইতিহাস আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি, আমাদের ইতিহাস আছে অটল বিহারী বাজপেয়ী, আমাদের ইতিহাস আছে। তোদের ইতিহাস নেই। আমরা দাঁতে দাঁত চেপে বরদাস্ত করে আছি। ভোটের রেজাল্ট আসার পর থেকে একটা আচর আমরা কারো গায়ে মারিনি এখন পর্যন্ত। একটা আমার ওপর 64 খানা মামলা, যা অত্যাচার হয়েছে বলতে পারবো না, বলে বোঝাতে পারবো না। আমাদের কার্যকর্তাদের যেভাবে অত্যাচার করেছে, আমাদের কার্যকর্তারা প্রতিশোধ নেওয়ার জন্য ছটপট করছে। বিজেপি কার্যকর্তারা ছটপট করছে, কিন্তু দল হাত বেঁধে রেখেছে। আমরা দলের সৈনিক, আমরা বিজেপির সৈনিক, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে আমরা কাজ করি। আমাদের রাজ্য সভাপতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যা বলে দিয়েছেন সেটা পাথর কা লকির আছে। কি আছে? পাথর কা লকির। যা বলে দিয়েছে মানে মিলিমিটার সেন্টিমিটার অব্দিও আমরা এদিক ওদিক হব না। অক্ষরে অক্ষরে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেটা পালন করবে। কিন্তু এটাকে দুর্বলতা ভাববেন না কি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা শুধু মার খেতে পারে, এটা ভেবে নেবেন না। যারা এখনো আছেন
আপনারা বিজেপির দয়ায় বেঁচে আছেন, মনে রাখবেন বিজেপির দয়ায় বেঁচে আছেন। পারলে পারলে বাড়িতে শুভেন্দু অধিকারী ছবি লাগিয়ে রাখুন, নরেন্দ্র মোদী ছবি লাগিয়ে রাখুন, মমতা ছবি সরিয়ে দিন, কারণ আপনাদের জীবন রক্ষা এরাই করছে, এই বিজেপি দলটাই করছে। আমরা মানুষকে কথা দিয়েছিলাম, আমরা মানুষকে কিছু কথা দিয়েছিলাম, আমরা বলেছিলাম কি আমরা অন্নপূর্ণা ভান্ডার দেব, আমরা 3000 টাকা 1 জুন আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে যাবে। তৃণমূল কংগ্রেস বিজেপি দেখে নয়, হিন্দু মুসলমান দেখে নয়, প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে যাবে। সেখানে কে কোন রাজনৈতিক দল করে, কে কোন ধর্ম থেকে রয়েছে, এটা দেখা হবে না। অনেকে আমাদের উপর एलिगेशन लगाए, बहुत लोग बोलते हैं ना कि भारतीय जनता पार्टी जो है वो मुसलमानों के खिलाफ है। भारतीय जनता पार्टी मुसलमानों के खिलाफ नहीं है, मुसलमान भारतीय जनता पार्टी के खिलाफ है। ये है सच्चाई, ये है सच्चाई। भारतीय जनता पार्टी मुसलमानों के खिलाफ नहीं है, मुसलमान भारतीय जनता पार्टी को अपने खिलाफ सोचते हैं, इसीलिए आज ये नतीजा है। कोई भारतीय जनता पार्टी का कार्यकर्ता, कोई भारतीय जनता पार्टी का नेता या जो भी सरकार जो काम लेकर आती है, वो घर जब बनता है ना, इस बंगाल में 48 लाख घर बने, हम सरकार में नहीं थे, हमारी सरकार यहां पर नहीं थी। हमने हमारे केंद्र में जो सरकार है नरेंद्र मोदी जी के नेतृत्व में, इस बंगाल में टोटल 48 लाख पक्के मकान बने हैं। और ये 48 लाख जो पक्के मकान बने हैं, क्या ये केवल बीजेपी वालों को मिला है? क्या मुसलमान को घर नहीं मिला है? तो मुसलमान के खिलाफ कैसे हम जब आपको घर दे रहे हैं, हम जब 98 लाख घरों में पीने का पानी का नल लगाया, हमने वो नल लगाया जब हर घर जल नल योजना में 98 लाख 1 करोड़ के करीब मीठे पानी का जो नल होता है, वो गांव गांव में, शहर शहर में भारतीय जनता पार्टी के केंद्र की सरकार के द्वारा लगाया गया। ये सरकार में आने के बाद नहीं है, ये ममता बनर्जी के सरकार में रहते हुए केंद्र के द्वारा दिया गया पैसे से किया हुआ काम। हम इंतजार नहीं कर रहे थे कि हम आएंगे तब करेंगे, हम पहले से ही कर रहे हैं। आयुष्मान भारत तो हम लोग देना चाह रहे थे, आप लोगों को आयुष्मान भारत तो देना चाह रहे थे, तो ममता बनर्जी ने रोका ना, यहां की जो सीएम थी उन्होंने रोका। 5 लाख रुपया आपके हिस्से का जो था गरीब लोगों का, वो गरीब लोगों के जो 5 लाख रुपए का हिस्से का था, वो तो आप लोगों से कौन छीना? ममता बनर्जी ने छीना। 78 लाख किसानों का लिस्ट मांगा गया था। किसान कृषक निधि होता है, उसमें साल में एक अमाउंट दिया जाता है किसानों को केंद्र सरकार की तरफ से, तो वो 78 लाख का संख्या था। 78 लाख, 1 करोड़ में 28 लाख कम, 22 लाख कम। ये तालिका जो है वो लोग नहीं दिए, 3.5 साल तक नहीं दिया। तो 3.5 साल तक जो नहीं मिला, तो वो पैसा जो उनको नहीं मिला, इसके लिए दोषी कौन है? ममता बनर्जी। ये लोग जाके दिल्ली में क्या बोले, 100 दिনের কাজে টাকা দিচ্ছে না। আরে কেন টাকা দেবো? টাকা দিয়েছিলাম, হিসাব দাওনি, হিসাব দাও, টাকা দাও, টাকা নাও, হিসাব দাও। হারামের টাকা নয় যে তোমাদেরকে দিয়ে যাবো আর তোমরা সেটা নিয়ে ভয় ঢোকাবে। বন্ধুগণ, আমরা বলেছিলাম কি অবিয়ার যে খুন, যে ধর্ষণ, তার আসল দোষীদেরকে আমরা খুঁজে বার করব। অভয়াকে ন্যায় দিতে হবে, অভয়ার ন্যায় করতে হবে, এটা আমাদের জন্য একটা সংকল্প, আর এই সংকল্প আমরা পূরণ করব। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভিটি শুরু করেছি। যেভাবে অভয়ার যে মৃতদেহ, সেই মৃতদেহ যেভাবে লোপাট করা হয়েছে, তার মধ্যে অনেকে তৃণমূলের এমএলএ আর তৃণমূলের কাউন্সিলর ছিল, তাদের বিরুদ্ধেও হবে ব্যবস্থা। যারা तोपसिया में कुछ दिन पहले आप लोगों ने देखा होगा कि 5 मई को वहां पे हम लोगों ने बुलडोजर लेके एक रैली किया था। तो रैली करने के बाद वहां का एक जावेद खान है, जावेद अहमद खान, कस्बा का विधायक, सरकार चला गया, अभी भी अहंकार खत्म नहीं हुआ है। 20-25 हजार लोगों को लेकर उतर गए और नारा तकबीर अल्लाह अकबर का नारा लगाते हुए हिंदू इलाके में घुस गए, और हिंदू इलाके में घुस के वहां पे तलवार लेके
उनके ऊपर में हमला करने का कोशिश किया, तोड़ दिया दुकान, गरीबों का, फुचका वाला का दुकान तोड़ दिया, पूरी सब्जी बेचने वाला का दुकान तोड़ दिया, तोड़ते तोड़ते 2-3 मुसलमान का भी दुकान तोड़ दिया। मालूम रहेगा तब ना कौन सा हिंदू का कौन सा मुसलमान का। जब जलाएगा तो आग लगेगा तो सबका जलेगा। बाहर से आके कर रहा था, आज रो रहा है, छाती पीट पीट के रो रहा है। जब बिल्डिंग टूट रहा है बुलडोजर से, आज छाती पीट पीट के रो रहा है। आप भूल जाएंगे, लेकिन हम आपको भूलने नहीं देंगे। हम आपको बार बार याद दिलाएंगे कि वक्त बदल गया है, समय बदल गया है। अब तुम्हारी अम्मी अब यहां नहीं है, खाला नहीं है, खाला चली गई, उनको हम लोग टाटा बाय बाय कर चुके हैं। भवानीपुर में काउंटिंग में था, जिस भवानीपुर में सिटिंग सीएम और होने वाले सीएम, इन दोनों के काउंटिंग में मैं शुभेंदु अधिकारी की तरफ से मैं वहां काउंटिंग में बैठा था, मैं था वहां पे। और वहां पे हमारी जो लड़ाई है, उस लड़ाई के सामने ये लोग भीगी बिल्ली की तरह 1 बजे 2 बजे के बाद भागना शुरू करने लगे, टेबल छोड़ छोड़ के भागने लगे। बड़े बड़े काउंसिलर भवानीपुर के, असीम बसु और कौन कौन, बाबाई, बबलू सिंह, बड़ा बड़ा सब भागड़ बिल्ला लोग, ममता बनर्जी का राइट हैंड लेफ्ट हैंड। जब देखा कि हम लोग 200 के ऊपर हो गए और उन लोग का स्थिति, उन लोग का हालत खराब, समय बदला, तुरंत गोटी कल्टी ले, सब कल्टी ले लिया। ठीक है, तो टीएमसी करने वाला जो है ना, उन लोगों का लूज मोशन होने लगा। इतना डरपोक अभी भी बोल रहे को टीएमसी वाला जिंदा है कोई कि नहीं है, सांस ले रहा है कि नहीं ले रहा है, घर वर से निकल रहा है कि नहीं निकल रहा है। भाई शर्म नहीं आता? चिल्ला चिल्ला के मां माटी मानुष जिंदाबाद, चिल्ला के जय बांग्ला का स्लोगन कहां गए? खून था कि पानी था शरीर में? मर्दानगी नहीं है विरोधी राजनीति करने का, पैसा उठाना था, पैसा का हिसाब खत्म, सब खत्म। मेरी बात बुरी लग रही होगी, लेकिन यहां पे बहुत कुछ झेला है हम लोगों ने। घसीट का रोड पे पुलिस जेल में लेकर गई, अपने बच्चों से 3-3 महीने नहीं मिल पाया, 3-3 महीने जेल में रहा, नौकरी छूट गई, सब कुछ छूट गया। इस सरकार को खत्म करने का प्रतिज्ञा लिया था और वो प्रतिज्ञा पूरा हुआ। আমাদের এখানে আজকে এই মঞ্চে যিনি এই মঞ্চে আজকে এই যে কর্মসূচি, এই পুরো প্রোগ্রাম যার নেতৃত্বে হচ্ছে নারায়ণ চক্রবর্তী নাড়ুদা, অনেকে অনেক কথা বলে। আমি আপনাদের একটা কথা বলছি, আমি নাড়ুদাকে 2013 সাল থেকে দেখছি, 2013 সাল থেকে নাড়ুদাকে দেখছি। কারোর বুকে পাটার ছিল না। 2013 থেকে লাগাতার 2026 অব্দি পার্টি অফিস খুলে এখানে বসে বিজেপি ঝান্ডা লাগিয়ে বসে থাকবে। অনেক বুদ্ধিজীবীরা হয়ে গেছে, আজকে অনেক ভদ্রলোকরা হয়ে গেছে, বড় বড় ডায়লগ দেবে, হোয়াইট কলার, বড় কথা বলবে, এই আছে ওই আছে। তো তোরা ছিলিস কোথায়? তোরা কেন পার্টি অফিস খুলে বসিস নি? কেন চোখে চোখ দিয়ে লড়াই করিস নি? 21 এই নারুদার অফিসকে ভাঙচুর করেছিল, নামটা বলছি না, কারা করেছিল বুঝে যান। হাতটা কোন দিকে আছে, হ্যাঁ বুঝে যান। আর যার দিকে হাত করছি, আমাদের শুভেন্দু অধিকারীর যে আমাদের যে শপথ গ্রহণ হচ্ছিল ব্রিগেডে, সেখানে দেখছি ওখানে গিয়ে ইঁদুরের মতন বসে আছে। অবস্থা ভাবুন, এদের কি অবস্থা। হ্যাঁ, কদিন হলো না সব পালানো শুরু করে দিল। আরে তোকে কে ডেকেছে, কেন গেছিস ভাই? এতদিন ধরে তো অত্যাচার করে গেছো, লজ্জাও লাগে না? आईना में अपना चेहरा भी नहीं देखता है? अरे वो सब तो छोड़ दो, अल्लाह को क्या जवाब दोगे? अल्लाह पूछेंगे तो क्या बोलोगे? कयामत के दिन क्या बोलोगे? हाँ, क्या होगा कयामत के दिन? जब तुम्हारे गुनाहों का हिसाब होगा, जब कब्र में उतरोगे और जब तुम्हारे गुनाहों का हिसाब होगा, तब क्या बोलोगे? अरे कुछ तो एक तरफ रहो यार,
या तो पूरा लेफ्ट रहो या फिर पूरा राइट रहो। एकदम उधर से इधर कैसे आ गए? एकदम एकदम एक साइड से दूसरा साइड आ गए, पूरा नॉर्थ साउथ और नॉर्थ। शर्म भी नहीं लग रहा है? जाके बैठ गया वहां पे। हम भेजे वहां पे कुछ लोगों को कि बोल उसको उठ के जाने के लिए, तो बहुत मार मारेंगे उसको, भगा उसको वहां से। गया, कुछ लड़का लोग गया, जाके बोल गया कि चाचा हिसाब खराब है, निकल लो जल्दी, जल्दी खुलो। मतलब चाचा हिसाब खराब है, जल्दी खुलो, माहौल बहुत गर्म है, तुमको देख ली से, तुमको देख ली से। अब देख रहे, उसके बाद 2 मिनट के बाद ही देख रहे, लाइन लगा के पत्थर के ऊपर से पानी वानी गिरा हुआ है, भाग रहा एकदम, न दाया देख रहा ना बाया देख रहा, भाग रहा निकल के। और शपथ ग्रहण देखने आया, देख ले भाई, इतना भी जल्दी नहीं भगाने वाले थे, बोले थे जाने के लिए। तो ये सब पब्लिक देख रहा है। जो आम मुसलमान है उससे थोड़ी हम लोग का झगड़ा है, किसी आम मुसलमान से झगड़ा नहीं है। अरे आप इस देश का नियम मानिए, इस देश का संविधान मानिए, रहिए। मुसलमानों को तो हम लोगों ने सबसे ज्यादा आगे बढ़ाया, लेकिन हमें वोट तो मिलता नहीं है। डॉक्टर साहब, हमारे जो एपीजे अब्दुल कलाम, एपीजे अब्दुल कलाम को राष्ट्रपति किसने बनाया था? कांग्रेस ने बनाया था, तृणमूल कांग्रेस ने बनाया था। किसने बनाया था? अटल बिहारी वाजपेयी ने बनाया था राष्ट्रपति। नेता तो वो थे ना। एक समाज का नेता कैसा होना चाहिए, समाज का एग्जाम्पल कैसा होना चाहिए। तुमको एपीजे अब्दुल कलाम पसंद नहीं है, तुमको लादेन पसंद है, हा? लादेन चाहिए। रॉकेट मिसाइल बनाए, सब कुछ किए, इतना सब कुछ है, लेकिन आपको वो पसंद नहीं है। तो समाज को समझना पड़ेगा। और मैं आज मेरी आवाज को कोई अगर मुसलमान सुन रहा है तो मैं आपको बोलना चाहूंगा कि जो यहां का मेयर है फिराद हकीम ने कहा था कि हम पूरे भारत में 17% है और बंगाल में 32% है। इंशाअल्लाह एक दिन हमारी यहां हुकूमत होगी। तो क्या आप समर्थन करते हैं? एक तो चला गया, एक तो पूर्व बंगाल ले लिया, पाकिस्तान का सारा पाकिस्तान बना के। वहां से तो हिंदुओं को खदेड़ खदेड़ के भगा रहे हो, कत्ल कर रहे हो, दीपू चंद्र दास को मार रहे हो। आज यहां पे जो लोग नेता जो जहर बोल रहे हैं, इनको पहचानिए। आखिर क्यों इसको अपना नेता बना के रखा है आपने? जो आदमी कहता है कि जो लोग इस्लाम में जन्म नहीं लिए वो लोग दुर्भाग्यशाली है। मैं ये नहीं बोल रहा हूं, ये किसने कहा था? जनाब फिरहाद हकीम, मगरिबे बंगाल के, हाँ ऐसे ही बोलते हैं ना, जमहूरियत, हाँ ऐसे ही बोलते हैं ना। फिरहाद हकीम ने कहा था कि जो लोग इस्लाम में जन्म नहीं लिए वो लोग दुर्भाग्यशाली हैं। मतलब हम लोग जो दुर्गा पूजा करते हैं वो लोग दुर्भाग्यशाली हैं। हम लोग जो काली पूजा करते हैं हम लोग दुर्भाग्यशाली हैं। हम लोग जो हिंदू रीति नियम मनाते हैं हम लोग दुर्भाग्यशाली हैं। ये बात कौन बोल रहा है? यहाँ का मेयर बोल रहा है फिरहाद हकीम। किसी को समर्थन नहीं करना चाहिए, किसी को उसको विरोध करना चाहिए था। करना चाहिए विरोध, करना चाहिए कि नहीं करना चाहिए? करना चाहिए था, नहीं किया। तो दरार कौन डाल रहा है? दरार कौन डाल रहा है? ममता बनर्जी रेड रोड पे नमाज पढ़ के कहती है कि काफिरों के खिलाफ जिहाद करना पड़ेगा। काफिर कौन है भाई? हम ही लोग हैं काफिर। अभी जो खड़े होकर बोल रहे हैं, भाषण दे रहे हैं, हम काफिर हैं, आप काफिर हैं। और ये सीएम बोल रही थी ममता बनर्जी, तब किसके खिलाफ? हमारे खिलाफ। ममता बनर्जी ने कहा था कुंभ को गंदा धारा, कुंभ को बोला था गंदा, ये बोला था मृत्यु कुंभ बोला था, अमृत कुंभ को मृत्यु कुंभ बोला था। किसने कहा था? ममता बनर्जी ने कहा था। ममता बनर्जी ने एक भी मौका नहीं छोड़ा हिंदुओं को बेइज्जत करने का। हमारे यहां तक कि धर्मतल्ला में एक कार्यक्रम हुआ था चुनाव के पहले, याद है ना? क्या बोली थी ममता बनर्जी ने? उन्होंने कहा था कि बेसी बाड़ाबाड़ी करले একটা कम्युनिटी ले लिए देवो, 1 सेकेंडे 12টা बाजिए देवे। मतलब हिंदुओं का 12 बजा देगी एक कम्युनिटी के द्वारा 1 सेकेंड में। हम लोग क्या है? हम लोग क्या है? आज इस प्रकार से हिंदुओं के ऊपर में इस तरह का टिप्पणी किया गया, किसी मुसलमान ने नहीं किया।
पॉलिटिकल नेताओं ने किया, और उस पॉलिटिकल नेताओं का समर्थन जिन्होंने किया उनको यह सोचना चाहिए कि हमें किसके साथ खड़ा होना है। हमें एपीजे अब्दुल कलाम जैसी विचारधारा को समर्थन करना है कि हमें फिराद हकीम जैसे एक जिहादी को हम लोगों को समर्थन करना है। इसको देखना पड़ेगा, समझना पड़ेगा। जो यहां पर कहता है कि यहां पे मिनी पाकिस्तान है, उसको मिनी पाकिस्तान चाहिए कलकत्ता में, भारत में। ऐसी सोच रखने वाले व्यक्ति को समर्थन नहीं करना चाहिए। समाज, हम लोग सब एकजुट होंगे आने वाले